তোমাদের রিড অ্যান্ড রাইট ওয়াইটিসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিছু নোটস। যেমন 2024 সালে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বায়ন এই প্রশ্ন দুটি আসার সম্ভাবনা খুবই প্রবল ধরে চলে এসেছে, কারণ আমরা 23টি জেলার 23টি টেস্ট পেপারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে দুর্দান্তভাবে দেখে পরীক্ষা করে আমরা এই নোটসটা নিয়ে এসেছি এবং এই দুটি প্রশ্ন আশা করা যায় তোমাদের চলে আসার কথা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের আসার সম্ভাবনা প্রবল, ধরে নাও 90% আসার সম্ভাবনা রয়েছে, ধরে নাও চলে এসেছে। তো অনেকের সমস্যা হয় যে আন্তর্জাতিক সম্পর্কটা কী, তাই তো? আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় ধরে নাও একটা দেশের সঙ্গে আরেকটা দেশের, অর্থাৎ একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা অন্য রাষ্ট্রের যে সম্পর্কের বিষয়বস্তু অথবা সম্পর্ক, সেই বিষয়টাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়। এটা একদম অতি সংক্ষিপ্ত। তো শুরু করা যাক আজকে আমাদের নোটস। তো প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু বিশ্লেষণ করো। 2024 সালে আসার সম্ভাবনা প্রবল, 100% লিখে দিয়েছি। তো শুরু করা যাক। আন্তর্জাতিক সম্পর্ক। ভূমিকা: আন্তর্জাতিক সম্পর্ক হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা। বলা বাহুল্য এটি একটি অপেক্ষাকৃত নবীন, গতিশীল এবং পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান বা শাস্ত্র। পৃথক শাস্ত্র বা স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বর্তমানে সুপ্রতিষ্ঠিত। বিগত শতাব্দীর 30-এর দশক থেকে আন্তর্জাতিক সমাজের পরিবর্তনশীল প্রকৃতির কারণে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে কোনো স্থায়ী সীমানা বা পরিধি বেঁধে দেওয়া সম্ভব হয়নি। এটা হচ্ছে ভূমিকার অংশ। পরের পয়েন্ট কি আছে? আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও বিষয়বস্তু। কি প্রকৃতি ও বিষয়বস্তু? একটি পৃথক বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক স্বীকৃতি লাভ করলেও এর বিষয়বস্তুকে কখনোই সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের প্রাথমিক পর্যায়ে আলফ্রেড জিমার্ন, নরমান অ্যাঞ্জেল প্রমুখ আদর্শবাদীরা আন্তর্জাতিক ক্ষেত্রে কতগুলি আইনগত ও নৈতিক নীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রের পরিধি ক্রমবর্ধমান। পরের পয়েন্ট, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি। আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্র অন্যান্য বিষয়ের তুলনায় নবীন। এর সংশোধন ও প্রসারণের কাজ আজও চলছে। আন্তর্জাতিক সম্পর্কের যে নিয়ম বা এর যে একটা বিষয়ের আলোচনা বিষয়, এটি কি চলছে? সংশোধনের কাজ চলছে। মানে কোনো হয়তো নিয়ম সঠিক না মনে হচ্ছে, তো সেই নিয়মটা তারা সংশোধন করছে, কারণ বর্তমান দুনিয়া সত্যতা পরিবর্তনশীল। অথচ প্রথম পর্বে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় গোপন কূটনীতির অবসান ও প্রকাশ্য কূটনীতির আলোচনা শুরু করা হয়। মানে প্রথম যখন একটা দেশের সঙ্গে অপর দেশের যে সম্পর্ক স্থাপন করার ফল, কারণ এখানে কি বলেছে? কূটনীতির অবসান ও প্রকাশ্য কূটনীতির আলোচনা শুরু করা হয়। এক কথায় একটি দেশের সঙ্গে অন্যান্য দেশের যে যোগসূত্র, হয়তো কোনো কারণে ওরা আমাদের দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, অথবা ধরে নাও কোনো পুঁজিবাদী কোনো সাম্রাজ্য অথবা কোনো কোম্পানি শুরু হচ্ছে, তো কোম্পানির জন্য হয়তো তারা আমাদের দেশে সম্পর্ক স্থাপন করবেন, এবং আমরা যে অন্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, কী কারণে সম্পর্ক স্থাপন করব, কোনো তো বিষয় প্রয়োজন। সেই বিষয়গুলো হয়তো কোনো একটা কারণে, হয়তো কারো ভালোর জন্য, হয়তো কারো খারাপ পরিস্থিতির জন্য এগুলো সম্পর্ক স্থাপন করা হয়। তো তাই বলেছে যে বর্তমান কি বলেছে? কূটনীতির অবসান ও প্রকাশ্য কূটনীতির আলোচনা শুরু করা। তারপর কি বলেছে দেখে নিই। বিশেষত সারা বিশ্বে যুদ্ধ ও শান্তি সংক্রান্ত আলোচনা মুখ্য হয়ে ওঠে। সেই কারণে বাস্তববাদী তত্ত্বের
লেখক E.H. কার বলেছেন, কি বলেছেন? দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় ছিল যুদ্ধের সম্ভাবনা রোধের উপায় বার করা। মূলত আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলি কূটনীতিবিদদের দ্বারা পরিচালিত ও নির্ধারিত হয়। বিশেষত মার্কিন রাষ্ট্রপতি উইলসন তার 14 দফা প্রস্তাবে সর্বপ্রকার গোপন কূটনীতির অবসান, অস্ত্র নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে চেয়েছিলেন। বস্তুত উইলসনের চিন্তাভাবনার ফলে গড়ে ওঠে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনটি। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বশান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিতকরণের চেষ্টা হয়েছিল। এবার অধ্যাপক জিমারম্যান কি বলেছেন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু সম্পর্কে একটু পড়ে নেই। কি বলেছে? একটি সাধারণ পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ককে বিবেচনা করা অসম্ভব। একটি সাধারণ পাঠ্য বিষয় অর্থাৎ আমরা যে রাষ্ট্রবিজ্ঞান বইটা পড়ছি সেই বিষয়ের ওপর ভিত্তি করে আমরা কখনো তাদের সম্পর্কে বিবেচনা করতে পারবো না, অসম্ভব। কারণ সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ কোনো পাঠ্যসূচির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠেনি। আসলে আন্তর্জাতিক সম্পর্ক হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ। রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, কিন্তু এর মূল ভিত্তি আমরা বইয়ে পাবো না, সেটি আমাদের আলোচনার মাধ্যমে অথবা সেই বিষয়কে কেন্দ্র করে যদি কোনো গবেষণা করে তবে বুঝতে পারবো। তবে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবার আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর বৈশিষ্ট্য অর্থাৎ কী কী বিষয়ের ওপর আমরা তাদের সঙ্গে সম্পর্ক করব অথবা অন্যান্য দেশ আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। শুরু করা যাক। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিম্নে অথবা নিচে আলোচনা করা হলো। কি? 1 নম্বর পয়েন্ট, অন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। অন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক একটা রাষ্ট্রের সঙ্গে অন্য একটা রাষ্ট্রের কি সম্পর্ক স্থাপন। যেমন কি বলেছে, শুরু করি। রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বহু বিষয় দ্বারা প্রভাবিত হয়। রাষ্ট্রের মধ্যে একে অপরের সম্পর্ক অনেক বিষয় দ্বারা প্রভাবিত হয়। এইসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো ঐতিহাসিক উপাদান সমূহ, ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় ও মতাদর্শ ব্যবস্থা, সামরিক বিচারে অবস্থানগত তাৎপর্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতা প্রভৃতি। প্রত্যেক রাষ্ট্র অন্য সকল রাষ্ট্রের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ হয় না। ধরুন আমাদের দেশের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের একটা সম্পর্ক স্থাপন থাকলেও বেশি গুরুত্বপূর্ণ হয় না। বোঝা গেল? ভৌগোলিক দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক অথবা ধর্মীয় দিক থেকে হোক। পরের 2 নম্বর, পরস্পর বিরোধী জাতীয় স্বার্থ। কি বলেছে? আন্তর্জাতিক রাজনীতি বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মতে বিভিন্ন জাতি রাষ্ট্রের মধ্যে বৈরী সম্পর্ক অস্তিত্ব স্বাভাবিক। মানে বৈরী মানে ধরনের সম্পর্ক খারাপ, একথা বলা চলে। এই ধারণার ভিত্তিতেই মৌলিক মতবাদগুলি গড়ে ওঠে। মর্গানথাউয়ের মতে বাস্তববাদী তাত্ত্বিক বৃন্দ আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, শক্তি এবং ক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করে। একথা বলেছেন, এর পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করি। কি বলছে? পরস্পর বিরোধী জাতীয় স্বার্থ। বুঝতে গেল? পরস্পর বিরোধী একটা দেশের সঙ্গে অন্যান্য দেশের যে বিরোধী অথবা বিরোধ, তাদের মধ্যে যে স্বার্থ, একথায় বলা চলে তাদের যে উদ্দেশ্য, সেই অংশই এখানে বলা হয়েছে। পরের পয়েন্ট দেখি, আন্তর্জাতিক সংগঠন। কি বলেছে? আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর মধ্যে আন্তর্জাতিক সংগঠন বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন সম্মিলিত জাতিপুঞ্জ ও সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাসমূহ। পরের পয়েন্ট, ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াই হচ্ছে একটা দেশের সঙ্গে অন্যান্য দেশের ভয়াবহ পরিস্থিতিতে যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ হবে বুদ্ধির দ্বারাই। অর্থাৎ এই যুদ্ধে কোনো হতাহত হবে না, খুনোখুন হবে না, অর্থাৎ রক্ত পড়বে না, এক কথায়। তো শুরু করা যাক। কি বলেছে? ঠান্ডা লড়াই। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্কের বক্তৃতা ঠান্ডা লড়াই, যা আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনার ক্ষেত্রে একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে পরিগণিত হয়। পরের পয়েন্ট, শক্তি সামর্থ্য। কি বলেছে? আন্তর্জাতিক ক্ষেত্রে
দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সংঘাতের ফলাফল মূলত বিবদমান রাষ্ট্রসমূহের শক্তি সামর্থ্যের ওপর নির্ভরশীল। ক্ষমতার রাজনীতি সংঘর্ষ ফলাফল আন্তর্জাতিক রাজনীতির আহ, কুশলীদের ক্রিয়াকলাপ আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য বিষয় হিসেবে গণ্য হয়। পরের পয়েন্টে নয়া উপনিবেশবাদ আধুনিককালে সাবেকি সাম্রাজ্যবাদী উদ্যোগ আয়োজনের পরিবর্তে নতুন পথে ও নতুন রূপে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রের একটি তাৎপর্যপূর্ণ বিষয়। পরের পয়েন্ট, জাতীয় মুক্তি আন্দোলন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংগঠিত জাতীয় মুক্তি আন্দোলন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এশিয়া ও আফ্রিকা, লাতিন আমেরিকা বিভিন্ন স্বাধীনতাকামী দেশের ঔপনিবেশিকতাবাদ বিরোধী মুক্তি আন্দোলন এবং প্রতিবন্ধকতা সমূহ প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু হিসেবে আলোচিত হয়। আমি সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো বলে যাচ্ছি এবং তার সঙ্গে নোটসটাও বলে যাচ্ছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং এই যে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের, এবং এই যে পিডিএফ লিঙ্ক এর ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে এবং এর পাসওয়ার্ড হচ্ছে RWYTC। তোমরা সবাই একটু নিয়ে নিও ডাউনলোড করে, ঠিক আছে? তো শুরু করা যাক। জাতীয় মুক্তি আন্দোলন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংগঠিত জাতীয় মুক্তি আন্দোলন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এশিয়া ও আফ্রিকা, লাতিন আমেরিকা বিভিন্ন স্বাধীনতাকামী দেশের ঔপনিবেশিকতাবাদ বিরোধী মুক্তি আন্দোলন ও প্রতিবন্ধকতা সমূহ প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু হিসেবে আলোচিত হয়। পরের পয়েন্টে জোট নিরপেক্ষ রাজনীতি। জোট নিরপেক্ষ রাজনীতি কী বলেছে? জোট নিরপেক্ষ দেশগুলির পারস্পরিক সম্পর্ক, শক্তি সামর্থ্য, সম্মিলিত জাতিপুঞ্জে জোট নিরপেক্ষ দেশের গুরুত্ব বৃদ্ধি প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে। পরের পয়েন্ট, বেসরকারি সংগঠনসমূহের ভূমিকা। কী বলেছে? বেসরকারি সংগঠনসমূহের ক্রিয়াকলাপ, প্রভাব, প্রতিক্রিয়া প্রভৃতি আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হয়। উপসংহার কী বলেছে? দেখো, উপসংহার যে প্রশ্নের উত্তরটা দেবে কিনা, প্রথমে যে কোনো প্রশ্নের আসুক কিনা, উপসংহার হোক, মূল্যায়ন হোক বা শেষ কথা যদি দাও, তো কী করবে? প্রথম নোটসটা উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে বলা যায় যে এইটা অবশ্যই লিখবে। তারপরের যখন নোটস লিখবে পরিশেষে বলা যায় যে দিলেও হবে, কারণ যারা এক্সামিনার যারা খাতা দেখে তারা কি দেখবে? প্রথমে দেখবে যে প্রথম নোটসটা তুমি ভালো করে লিখেছো কিনা, তাই না? প্রথম নোটসে সমস্ত বিস্তারিত আলোচনা করবে এবং তারপরের অংশে কিছু অংশ ছেড়ে দিলেও হবে, কারণ প্রথমে তো দেখবে যে তোমার এক্সপিরিয়েন্স কেমন, তুমি পড়াশোনা করছো কিনা। তাই তোমার এক্সপিরিয়েন্স সব থেকে বেস্ট যেটা নোটস হবে তোমরা প্রথমে অবশ্যই লিখবে এবং উপসংহারের জায়গায় সম্পূর্ণটা লিখবে। যেমন উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে বলা যায় যে, পরেরগুলোতে পরিশেষে বলা যায় যে লিখলেও হবে। তো দেখি উপসংহার কি বলেছে। পরিশেষে বলা যায় যে আন্তঃরাষ্ট্রীয় ও মানব প্রকৃতির আলোচনা দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার সূত্রপাত ঘটলেও সময় ও কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে এই শাস্ত্র নিজেকে মানিয়ে নিতে পেরেছে বলে এই শাস্ত্রটি গতিশীল শাস্ত্রে পরিণত হয়েছে, তা আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তুকে অভিনবত্ব প্রদান করেছে। দেখি তো ভিডিও কতক্ষণ হলো। ঠিক আছে, পরের, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নের উত্তর প্রথম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের যে প্রকৃতি অথবা বিশ্বায়নের বৈশিষ্ট্য, ঠিক আছে, এই প্রশ্নের আসার সম্ভাবনা প্রবল। দুইটা প্রশ্ন দেখবে দুইটাই চলে এসে, নইলে দুইটার মধ্যে একটা, দুইটাই আসার সম্ভাবনা প্রবল। অথবা দিয়ে থাকবে আন্তর্জাতিক সম্পর্ক অথবা বিশ্বায়ন। তোমরা যেটা সুবিধা হবে তোমাদের আগে সেটা মুখস্থ করে নিও এবং পরে যেটা একটু টাফ মনে হবে সেটা মুখস্থ করে নিও, ঠিক আছে? কারণ তোমাদের এই দুইটা প্রশ্নের উত্তর অথবা দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, একদম ধরে নেও চলে এসেছে। পরে আমাকে বলতে চাও না যে এসেছে কি না, যে লিখতে পারবো কি পারবো না। সম্পূর্ণ নোটস ভালো করে মুখস্থ করে নিও এবং
লিখে এসো পরীক্ষায় অবশ্যই। কি বলেছে? বিশ্বায়ন কাকে বলে? শুরু করি। বলছে আধুনিক কালের একটি বহু চর্চিত বিষয় হলো বিশ্বায়ন। ইংরেজি গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। ইংরেজি গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ বিশ্বায়ন। কি বলেছে? বর্তমানে বিশ্বে প্রায় প্রতিটি আধুনিক রাষ্ট্র বিশ্বায়নের দ্বারা প্রভাবিত। বিশ্বায়ন শব্দটি এত ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যে এর কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয়। বিভিন্ন পণ্ডিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বায়নের সংজ্ঞা প্রদান করেছেন। তারপর কি বলেছে? বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক রবার্টসনের মতে বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন এবং বিশ্বজোড়া পারস্পরিক বা পরস্পর নির্ভরশীলতার অবস্থাকে বোঝায়। আবার পিটার মার্কাস বলেছেন বিশ্বায়ন হলো এক ধরনের পুঁজিবাদী তথা বিশ্বজুড়ে পুঁজিবাদী সম্পর্কের সম্প্রসারণ। জোসেফ স্টিগলিংস এর মতে বিশ্বায়ন হলো প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে নিবিড় সংযোগ সাধন, যা সম্ভব হয়েছে প্রধানত দুটি কারণে। কি কি কারণে? এক নম্বর কারণ পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব ব্যয় হ্রাস, এবং দুই নম্বর কি এক দেশ থেকে আরেক দেশে পণ্য পরিষেবা প্রভৃতি আদান প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বাধা নিষেধের অবলুপ্তি। এইরকম আরও অনেক পণ্ডিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বায়নের সংজ্ঞা নির্দেশ করেছেন। তো বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করা যাক। প্রকৃতি কি? বিশ্বায়নের প্রথম প্রকৃতি অথবা বৈশিষ্ট্য পয়েন্টগুলো করতে পারো, তার সঙ্গে লিখবে বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি হলো। তারপরে এক নম্বর পয়েন্ট করবে কি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যোগসূত্র স্থাপন। একটা রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রে কী করেছে? যোগসূত্র স্থাপন, মানে তাদের যে সম্পর্কের স্থাপন হয়েছে, তাই এই পয়েন্টে বলা হয়েছে। কি আছে দেখা যায়। বিশ্বায়ন বিভেদ ও বৈষম্যকে প্রাধান্য না দিয়ে আন্তর্জাতিক সংহতি তৈরির কথা বলে। বিশ্বায়ন এই সত্যকে তুলে ধরে রাষ্ট্রগুলির মধ্যে একটি অভিন্ন যোগসূত্র গড়ে তুলতে চায়। 2 নম্বর পয়েন্ট, বিশ্বায়ন হলো একটি অর্থনৈতিক প্রক্রিয়া। বিদ্যুৎ চলে যাওয়ায় আমি অত্যন্ত দুঃখিত। আচ্ছা, শুরু করা যাক। এখনও যদিও বিদ্যুৎ নেই। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আর্থিক দিক থেকে পারস্পরিক নির্ভরতা। কি বলেছে? বিশ্বায়ন পৃথিবীর প্রতিটি দেশের আর্থিক দিক থেকে পরস্পরের প্রতি নির্ভরশীল করে তুলেছে। এই নির্ভরতা বিভিন্ন দেশের বিবদমান স্বার্থ, মতাদর্শ এবং ব্যবসা বাণিজ্যের বাধাকে মুছে দিতে সক্ষম হয়েছে। পরের পয়েন্ট 4 নম্বর, মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার অর্থনীতির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীর বিদেশির মাটিতে অবাধ বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমোদন লাগবে না, অর্থাৎ বিশ্বায়ন সমগ্র বাজারকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চায়। পরের পয়েন্ট 5 নম্বর কি বলেছে? রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। বিশ্বায়ন অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলির উন্নতির কথা বলে, কিন্তু অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি পরিকাঠামোগত উন্নতির লোভ দেখিয়ে এমন সব কাজ করতে বাধ্য করতে হয় বা এমন শর্ত চাপিয়ে দেওয়া হয় যাতে বহুজাতিক বাণিজ্যিক সংস্থাগুলির ওপর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ হ্রাস পেয়ে যায়। 6 নম্বর পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বিশ্বায়নের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে কাঁচামাল, পণ্য, শ্রমিক ইত্যাদি পরিবহনের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। পরিবহন ছাড়াও বিশ্বের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের যোগাযোগ রক্ষা করার জন্য উন্নত যোগাযোগ মাধ্যম আবশ্যক। পরে পয়েন্ট 7 নম্বর, প্রযুক্ত নির্ভরতা। কি বলেছে? বিশ্বায়ন বলা বাহুল্যাংশেই, অর্থাৎ কি বলেছে? প্রযুক্তি নির্ভর। এক কথায় বলা চলে বিশ্বায়ন প্রযুক্তি নির্ভর।
উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে যোগাযোগ রক্ষা, সংগ্রহ অথবা তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ, পরিবহন থেকে শুরু করে নিয়ন্ত্রণ ইত্যাদি সব ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার বিশ্বায়নের পক্ষে সহায়ক হয়ে উঠেছে। পরের পয়েন্ট 8 নম্বর, সর্বব্যাপী প্রভাব। বিশ্বায়ন একটি সর্বব্যাপী প্রক্রিয়া এবং মানব সমাজের প্রতিটি ক্ষেত্র এর দ্বারা প্রভাবিত। অর্থনীতির ক্ষেত্রে বিশ্বায়নের সূচনা হলেও কর্মে বা তা রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। লাস্ট কি উপসংহার, পরিশেষে বলা যায় যে বিশ্ব অর্থনীতির পরিচালকদের উদ্দেশ্যে যে কথা বলা দরকার তা হলো বিশ্ব নেতাদের ভাবতে হবে শুধুমাত্র প্রযুক্তির সুফল ধনীকে আরও ধনী করার কৌশল হিসেবে প্রয়োগ না করে সকলের মঙ্গলের জন্য প্রয়োগ করতে হবে। তবেই বিশ্বায়নের সুফল ঘরে ঘরে পৌঁছাবে। এই দুইটার প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, উত্তরগুলো তোমরা দেখে নিলে এর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। এবং এর পাসওয়ার্ড হচ্ছে RWYTC, সবগুলি স্মল লেটারে। তো এরপরের যে নোটস আসবে তা আমরা আলোচনা করে দেব, উৎসাহ পেলে আরও নোটস হবে। ঠিক আছে, আজকের মতো টাটা।